ওয়েলকাম টু মন্ডল টিউটোরিয়ালস। আজ আমি তোমাদের জন্য ক্লাস 8-এর অক্টোবর মাসের ইংরেজি মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে এসেছি। এর উত্তর আমরা দেখব কিভাবে হয়। তারপরে তোমাদেরকে জানাই যে আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবার প্রথমেই আমরা অক্টোবর মাসের ইংরেজি প্রশ্নপত্রটা দেখে নিই। এটা তোমরা এখনও পাওনি, আর কয়েকদিনের মধ্যেই তোমরা তোমাদের হাতে এই প্রশ্নপত্র পেয়ে যাবে। বাড়ি বসেই তোমাদের উত্তরপত্র লিখে স্কুলে জমা দিতে হবে। তো এসো আমাদের প্রশ্ন দেখে নিই, প্রশ্ন কী কী আছে, তারপরে এর উত্তর আমরা পরে করছি। প্রথমে দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 8 ইংলিশ। 1 নম্বরে বলা আছে, রিড দ্য ফলোয়িং ভার্বস অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। নিচের এই একটা কবিতা দেওয়া আছে, এই কবিতাটা ভালো করে পড়ে কতগুলো প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে করতে হবে। এই প্রশ্নের উত্তর আমি করে দিচ্ছি। এসব আগে আমরা দেখে নিই, কবিতাটা পড়ি, পড়ে এর মানেটাও আমরা জেনে নিই। কবিতাটা দ্য সি এই কবিতা থেকে দেওয়া হয়েছে, তোমাদের লেসন 6 থেকে। দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র হয় এক ক্ষুধার্ত কুকুর। জায়ান্ট অ্যান্ড গ্রে, দৈত্যাকার এবং ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে। সমুদ্রের ধারে সে সারাদিন ধরে গড়িয়ে চলেছে। উইথ হিজ ক্লাশিং টিথ অ্যান্ড শ্যাগি জজ। উইথ হিজ ক্লাশিং টিথ, এখানে ক্লাশিং মানে হচ্ছে হিংস্র। তাহলে উইথ হিজ ক্লাশিং টিথ, তার হিংস্র দাঁত দিয়ে। অ্যান্ড শ্যাগি জজ, এবং শ্যাগি মানে হলো ঝোলা, জজ মানে চোয়াল, এবং ঝোলা চোয়াল। আওয়ার আফটার আওয়ার হি নজ। ঘন্টার পর ঘন্টা সে চিবিয়ে চলেছে। নজ হলো চিবানো। দি রামলিং টামলিং স্টোনস। রামলিং মানে হলো গুড় গুড় করে শব্দ করা, আর টামলিং মানে হলো গড়াতে গড়াতে এদিক ওদিকে যাওয়া, অর্থাৎ নিচের দিকে যাওয়া, গড়াতে গড়াতে। স্টোনস হলো পাথর। তাহলে মানে দাঁড়াচ্ছে দ্য রামলিং টামলিং স্টোনস, গুড় গুড় করে গড়িয়ে চলা পাথরগুলো। অ্যান্ড বোনস বোনস বোনস, আর হাড় হাড় আর হাড়। দি জায়ান্ট সি ডগ মোনস, লিকিং হিজ গ্রিজি পজ। মোনস হলো কাতরানো, অর্থাৎ মৃদু শব্দ করা। তাহলে জায়ান্ট সি ডগ, দৈত্যকার সমুদ্র কুকুর কাতরাচ্ছে। লিকিং হিজ গ্রিজি পজ,
লিকিং মানে চাটা, গ্রিজি মানে চর্বিযুক্ত তৈলাক্ত, পজ হলো থাবা। তাহলে তার থাবা দুটি, চর্বি মাখা থাবা দুটি চাটতে চাটতে। এখানে আমরা কবিতার মানেটা দেখে নিলাম। এবার যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর উত্তর আমরা এখান থেকে পেয়ে যাব। এসব প্রশ্নগুলো একটু দেখে নিই। প্রশ্নগুলো দেখো, এর আগে বলা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস, তিনটে আছে, 3 নম্বর। একে বলছে দিস শি অ্যাপিয়ার্স টু বি লাইক এ ড্যাশ। উত্তরগুলো আমরা পরে আলোচনা করছি, শুধু প্রশ্নটাই দেখে নিই এখন। দি শি নজ, 3 দাগে রয়েছে থ্রু আউট দি ডে দি শি মোনস লাইক এ ডগ বাই ড্যাশ। বি দাগে দুটো প্রশ্ন রয়েছে বি দাগে, একটা প্রশ্নের মান 2 করে, দুটোতে 4 নম্বর। বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। উইথ হুম, এক দাগে রয়েছে উইথ হুম হ্যাজ দি শি বিন কম্পেয়ার্ড। আনসার আমরা লিখছি পরে। হোয়াট ডাজ দি শি ডু অল ডে, সারাদিন ধরে সমুদ্র কি করে। 2 দাগের প্রশ্ন হচ্ছে ডু অ্যাজ ডিরেক্টেড। এখানে গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন আছে, 5টা কোশ্চেন আছে গ্রামাটিক্যাল। কি করতে হবে তা ব্র্যাকেটের মধ্যে বলা আছে, কোনটা কি করতে হবে। আমরা একবার উত্তর করার সময় ওটা দেখে নিচ্ছি। এবার 3 দাগে রয়েছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দি ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। ইউ মে ইউজ দ্য ফলোইং পয়েন্টস। 80 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ লিখতে হবে প্রত্যহ অনুশীলনের উপকারিতা নিয়ে, অর্থাৎ দি ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। পয়েন্টগুলো এখানে দেওয়া আছে। চলো আমরা এবার উত্তরপত্রে চলে যাই। কিভাবে উত্তরগুলো লিখব দেখো, তোমরা দেখে তোমাদের খাতায় লিখে নিও। দেখো আমরা প্রশ্ন তো আগেই দেখে নিয়েছি, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 8 ইংলিশ। এবার যে প্রশ্নগুলো এখানে কবিতাটাও এখানে রয়েছে। এবার চলো আমরা উত্তরে চলে যাই। এর আগে বলা আছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। একে বলছে দ্য শি অ্যাপিয়ার্স টু বি লাইক এ ড্যাশ, এই ড্যাশে হবে হাংরি ডগ। 2 দাগে বলা আছে দ্য শি নজ ড্যাশ, এটা হবে আওয়ার আফটার আওয়ার, ঘন্টার পর ঘন্টা। ড্যাশে হবে আওয়ার আফটার আওয়ার। 3 দাগে রয়েছে থ্রু আউট দ্য ডে দ্য শি মুনস লাইক এ ডগ বাই ড্যাশ, ড্যাশে হবে দেখে নাও লিকিং হিজ গ্রিজি পজ। সব উত্তরগুলো তোমরা কবিতার লাইন ধরে পড়লে পরে দেখবে এর ভেতরেই রয়েছে, ওইখান থেকে নিয়ে লেখা। এবার বি দাগে বলছে আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। একে হুম হ্যাজ দ্য সি বিন কম্পেয়ার্ড, সমুদ্রকে কার সঙ্গে তুলনা করা হয়েছে। দ্য উত্তর দ্য সি হ্যাজ বিন কম্পেয়ার্ড উইথ এ হাংরি ডগ, সমুদ্রকে একটা ক্ষুধার্ত কুকুরের সঙ্গে তুলনা করা হয়েছে। 2 দাগে বলছে হোয়াট ডাজ দি সি ডু অল ডে, সারাদিন ধরে সমুদ্র কি করে। আনসার দি সি রোলস অন দ্য বিচ অল ডে, সমুদ্র সারাদিন ধরে সমুদ্রের তীরে এসে আছড়ে পড়ে বা গড়িয়ে গড়িয়ে পড়ে। এবার 2 দাগে ডু অ্যাজ ডিরেক্টেড, এখানে আমরা প্রশ্ন পড়ব, প্রশ্নের পাশে ব্র্যাকেটের মধ্যে কি করতে হবে বলা আছে, দেখে নাও। একে বলছে দ্য কোচ সেড টু দ্য প্লেয়ার্স ব্রেভো ইউ হ্যাভ প্লেড ওয়েল। এখানে বলছে চেঞ্জ ইনটু ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে হবে। এটা ডাইরেক্ট স্পিচ রয়েছে, ইনডাইরেক্ট করতে হবে। ইনডাইরেক্ট দেখো, এটা আমরা
এক্সক্লেমেটরি সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জের নিয়ম অনুযায়ী করব। তাহলে উত্তরটা হচ্ছে দ্য কোচ চিয়ার্ড দ্য প্লেয়ার্স অ্যান্ড সেড দ্যাট দে হ্যাড প্লেড ওয়েল। দুই দাগে বলছে এভরি মর্নিং হি হ্যাজ টু গো ফর এ ওয়াক। এখানে বলছে আন্ডারলাইন দ্য ইনফিনিটিভ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই বাক্যের বা এই সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভের নিচে দাগ দিতে হবে। তাহলে তোমরা এই যে টু গো, আনসার হবে টু গো, টু গো এর নিচে আন্ডারলাইন করে দিও। আমি একটু আন্ডারলাইন করে দেখিয়ে দিচ্ছি। টু গো এর নিচে আন্ডারলাইন করতে হবে, টু গো। হয়ে গেল, উত্তরটা আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নিও, দেখে ঠিকঠাক করে বসিয়ে দিও। এবার 3 দাগে বলছে নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট। এখানে বলছে রিপ্লেস দি আন্ডারলাইন ওয়ার্ড উইথ ইটস অ্যান্টোনিম। এখানে অ্যাবান্ডেন্ট এর নিচে আন্ডারলাইন করা আছে। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে প্রচুর, মানে নাও এ ডেজ সাপ্লাই ফুড গ্রেনস ইজ অ্যাবান্ডেন্ট। এখনকার দিনে ফুড গ্রেনস অর্থাৎ খাদ্যশস্যের সরবরাহ প্রচুর। তাহলে এই প্রচুর এর অপোজিট ওয়ার্ড বসবে অর্থাৎ অ্যান্টোনিম। তাহলে বাক্যটা হবে নাও এ ডেজ সাপ্লাই অফ ফুড গ্রেনস ইজ স্কার্স। স্কার্স মানে ঘাটতি বা অভাব। পরের প্রশ্ন 4 দাগে দিস ইজ দ্য প্লেস হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। এখানে বলছে আন্ডারলাইন দি মেন ক্লজ অ্যান্ড সার্কেল দ্য সাবঅর্ডিনেট ক্লজ। আমি এখানে লিখে দিয়েছি, আনসারে দেখো মেন ক্লজ সমান দিস ইজ দ্য প্লেস। তোমরা এই বাক্যটা লিখে দিস ইজ দ্য প্লেস এর নিচে আন্ডারলাইন করে দেবে, দিস ইজ দ্য প্লেস। উত্তর হবে আন্ডারলাইন দিস ইজ দ্য প্লেস, এটা আন্ডারলাইন। আর সার্কেল অর্থাৎ গোল করতে হবে সাবঅর্ডিনেট ক্লজকে। দিস ইজ দ্য প্লেস এটা মেন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। মেন ক্লজ জানো ও নিজেই অর্থ বহন করে, কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ মেন ক্লজের সাহায্য নিয়ে ও নিজে অর্থ প্রকাশ করে। তাহলে আমাদের এটা সার্কেল করতে হবে, হোয়ার রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন। বর্নটা ওইদিকে রয়েছে, এর মধ্যে সার্কেলের মধ্যে ঢুকে যাবে বর্নটাও, এই বর্নটাও সার্কেলের মধ্যে ঢুকে যাবে। তাহলে গেল। এবার চলে এসো, আমরা চলে যাই 5 দাগে। 5 দাগে বলা হচ্ছে দি নিউজ দ্যাট শকড মি প্রুভড ফলস। খবর যেটা আমাকে আঘাত করেছিল সেটা মিথ্যা প্রমাণিত হয়েছে। এখানে বলছে আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্লজ ইউজড ইন দ্য সেন্টেন্স। এই সেন্টেন্সে কোন ধরনের ক্লজ ব্যবহার করা হয়েছে। দ্য নিউজ খবর, এটা হচ্ছে নাউন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো এটা নাউন ক্লজ। এই সেন্টেন্সে নাউন ক্লজ ব্যবহার করা হয়েছে। এবার চলে এসো রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস অন দি ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস। নিচের এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, পয়েন্টগুলো দিয়ে একটা 80 ওয়ার্ডের মধ্যে ইউজফুলনেস অফ রেগুলার এক্সারসাইজ প্রত্যহ অনুশীলনের উপকারিতার উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে আমাদের। এখানে পয়েন্টে বলা আছে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ।
ফিজিক্যাল এক্সারসাইজের গুরুত্ব। ভেরিয়াস টাইপস অফ এক্সারসাইজ, বিভিন্ন ধরনের এক্সারসাইজ বা অনুশীলন। হোয়েন ইট ইজ ডান, কখন এটা করা হয়। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। কনক্লুশন, একটা উপসংহার দিতে হবে আমাদের। চলে এসো আমরা চলে যাই উত্তরে, দেখে নিই। আমরা একটা হেডিং করব, দ্য ইউজফুলনেস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, হেডিং গেল। এখানে আমি প্রথমেই সেন্টেন্সটা দিয়ে দিয়েছি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। তারপরে দেখো, ফিজিক্যাল এক্সারসাইজ ইজ গুড ফর হেলথ, ফিজিক্যাল এক্সারসাইজ স্বাস্থ্যের পক্ষে ভালো। অ্যান আনহেলদি পারসন ক্যান নট এনজয় হিজ লাইফ, একজন অসুস্থ মানুষ, আনহেলদি মানে অসুস্থ, স্বাস্থ্য যার ভালো নয়, অসুস্থ মানুষ জীবনকে উপভোগ করতে পারে না। রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ মেক্স এ ম্যান স্ট্রং অ্যান্ড হেলদি, প্রত্যহ ফিজিক্যাল এক্সারসাইজ করলে পরে একটা মানুষকে শক্তিশালী এবং স্বাস্থ্যবান করে তোলে। ফিজিক্যাল এক্সারসাইজ ক্যান কিপ, ফিজিক্যাল এক্সারসাইজ রাখতে পারে এভরিওয়ান, প্রত্যেককে, ফ্রি ফ্রম ভেরিয়াস ডিজিজেস, বিভিন্ন রোগের হাত থেকে মুক্ত রাখতে পারে। ফিজিক্যাল এক্সারসাইজ মে বি ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এক্সারসাইজ বিভিন্ন প্রকারের হতে পারে, বিভিন্ন প্রকারের কাজকর্মের উপর হতে পারে। সাচ অ্যাজ, যেমন ওয়াকিং, হাঁটা, রানিং, দৌড়ানো, যোগা, যোগ করা, রাইডিং, রাইডিং মানে চালানো, সাইকেল চালানো, সুইমিং, সাঁতার কাটা, ডান্সিং, নৃত্য করা, জগিং করা, অ্যান্ড ভেরিয়াস ফ্রি হ্যান্ড এক্সারসাইজেস, এবং আরও বিভিন্ন ধরনের খালি হাতের ব্যায়াম বলা যেতে পারে। উই শুড প্র্যাকটিস এক্সারসাইজ ইন দ্য মর্নিং অ্যান্ড ইন দ্য ইভিনিং, আমরা অবশ্যই এই অনুশীলনগুলো করব সকাল এবং সন্ধ্যায়। রেগুলার, কনক্লুশনটা এখানে দিয়েছি, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ ইজ দ্য কি অফ গুড হেলথ, প্রত্যহ ফিজিক্যাল এক্সারসাইজ হলো ভালো স্বাস্থ্যের চাবিকাঠি। উই ক্যান স্টে হেলদি অ্যান্ড সেফ থ্রু প্র্যাকটিসিং ডিফারেন্ট ফিজিক্যাল এক্সারসাইজ, বিভিন্ন ধরনের ফিজিক্যাল এক্সারসাইজ আমরা করলে আমরা আমাদের স্বাস্থ্য এবং আমরা নিরাপদ থাকতে পারি। উই শুড কন্টিনিউ ডেলি এক্সারসাইজ, আমরা অবশ্যই চালিয়ে যাব অনুশীলনটা প্রত্যেক দিন, নিয়মিতভাবে চালিয়ে যাব। ফিজিক্যাল এক্সারসাইজ গিভ আস এনার্জি টু ডু এভরি ওয়ার্ক, প্রত্যেক কাজ করতেই আমাদের শক্তি যোগান দেয় ফিজিক্যাল এক্সারসাইজ। তা আমাদের প্রশ্নের উত্তর সব হয়ে গেল। তোমরা মোবাইলটা পজ করে দেখে দেখে উত্তরগুলো লিখে নিও। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। আর ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও।